সন্ধা, গুড ইভিনিং। আজ থেকে শুরু হচ্ছে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে 7টায় এসএনইউ অর্থাৎ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অনুষ্ঠান। এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি মানে সেখানে আর 5টাই বিশ্ববিদ্যালয় যেগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে খ্যাতি অর্জন করেছে, তাদের মধ্যে অন্যতম সেরা। এবং এখানে এখন এতটাই এই ইউনিভার্সিটি নাম করেছে যে সেখানে ইঞ্জিনিয়ারিং যেমন পড়ানো হয়, তেমন বিভিন্ন আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট ইত্যাদি নানান বিষয়ে কিন্তু সেখানে এডুকেশনটা দেওয়া হয়। এবং একেবারে গোড়াপত্তনই আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি হলে কি হবে, আমাদের অত্যন্ত প্রিয় এখানকার চ্যান্সেলর হচ্ছেন গিয়ে শিক্ষাবিদ সত্যম রায়চৌধুরী। এবং সত্যম রায়চৌধুরীকে আমি প্রথমে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে তিনি চিরকালই সিটিবিএনের সঙ্গে সম্পৃক্ত, সহযোগিতা করেছেন। একসাথে আমরা অনেক অনুষ্ঠান করেছি। সত্যমবাবুকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে এসএনইউ থেকে প্রতিনিধিত্ব, এসএনইউ টাইম আমাদের অনুষ্ঠানের নাম। এবং এসএনইউতে ইচ্ছা হলেই ভর্তি হওয়া এরকম ধরনের কিন্তু বায়নাক্কার ব্যাপার নেই। রেজাল্টটা ভালো হতে হবে, হায়ার সেকেন্ডারি অথবা সিবিএসসি অথবা আইএসসি, এর একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট না হলে এসএনইউতে ভর্তি হওয়া যায় না। তার মধ্যেও অ্যাডমিশন টেস্টের ব্যাপার রয়েছে। আমার বাদিকে রয়েছেন অত্যন্ত আমার প্রিয় বন্ধু, আমার থেকে বয়সে অনেক ছোট কিন্তু বন্ধু তো বটেই, প্রফেসর ডক্টর অভিষেক ভট্টাচার্য, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি। ওয়েলকাম অভিষেক। এবং আমার ডান দিকে রয়েছেন, তিনিও আমার অত্যন্ত পরিচিতা, আমাদের সঙ্গে আগেও আমরা একসাথে অনুষ্ঠান করেছি, প্রফেসর ডক্টর অনিন্দিতা মুখার্জি। তিনি সাইকোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার উপরে অনেকটাই দায়িত্ব রয়েছে। শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রথমে আমি চলে যাব ডক্টর ভট্টাচার্যের কাছে, যে ডক্টর ভট্টাচার্য আজকের দিনে আধুনিক ব্যাপারগুলো আমরা একটু তুলে ধরতে চাইছি। ভর্তি তো আপনার এখানে ইতিমধ্যে বোধহয় হওয়া শুরু হয়েছে, হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোনোর পর স্টার্ট হয়ে গেছে, অনেকদিন আগে থেকেই অ্যাডমিশন অনেকদিন আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। এখন আধুনিক ব্যাপারগুলো যেটা বললেন সেই কথা রেস ধরেই বলি। এখন সারা পৃথিবীতে একটাই বাজওয়ার্ড বা একটাই টার্ম সবার মনে ঘুরছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সবাই এটা নিয়ে খুব ওরিড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কুপ্রভাবটা নিয়ে আমরা নিউজ পেপার, টেলিভিশন ইত্যাদি জায়গায় বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আমরা বেশি পড়ছি যে এআইয়ের কী কী কুপ্রভাব আছে, এআই মানুষের জীবনে কী কী খারাপ জিনিস ডেকে আনছে। তো এই রেসপেক্টে আমি কতগুলো একটু মিসকনসেপশন আজকের প্রোগ্রামের মাধ্যমে দূর করতে চাই। মিসকনসেপশনটা দূর করতে চাই অভিভাবকদের মন থেকে এবং স্টুডেন্টদের মন থেকে। আজকের দিনে আমরা সবাই বলছি যে এআই শুধুমাত্র মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে এবং এআইয়ের জন্য আইটি প্রফেশনালসরা চাকরি হারাচ্ছে এবং এআইয়ের জন্য যারা স্টুডেন্টস তারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যালাইড স্ট্রিম ইত্যাদিগুলো পড়তে ভয় পাচ্ছে। তো এ ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই। কিছু কিছু ফেসবুক বা ইউটিউবে বেশ কিছু ইউটিউবার এরম মন্তব্য করছেন যে আজকের দিনে কোনো কিছু ডিগ্রি পড়েই আর কোনো লাভ নেই, কারণ এআই এর যুগে সেই সব ডিগ্রি পড়ে কোনোভাবেই চাকরি পাওয়া যাবে না এবং সেই ডিগ্রিতে যা পড়ানো হচ্ছে সেগুলোও ভবিষ্যতে কোনোদিন কাজে লাগবে না। সুতরাং কোনো ডিগ্রি করেই কোনো লাভ নেই, বাড়িতে বসেই পড়াশুনো করতে হবে। পড়বে কি? এক্স্যাক্টলি। তো মানে তারা সেই রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে আনছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো সবাই হন না, রবীন্দ্রনাথ একজনই হন। তো ডেফিনেটলি আজকের দিনেও ডিগ্রির বৈধতা বা ডিগ্রির ইউটিলিটি কিন্তু সমানভাবে আছে। কেন ডিগ্রির ইউটিলিটি আছে বা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ইউটিলিটি আছে সে সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কোর্সেরই বা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কারিকুলামেরই একটা নির্দিষ্ট সিলেবাস আছে, স্ট্রাকচার্ড সিলেবাস আছে। আমি কোন সাবজেক্ট পড়বো, কতটা পড়বো, কেন পড়বো, কিভাবে পড়বো, এইগুলো স্ট্রাকচার্ড সিলেবাস ছাড়া কোনো সাধারণ শিক্ষার্থী বা সাধারণ স্টুডেন্টের পক্ষে বাড়িতে বসে আইডেন্টিফাই করা সম্ভব নয়। এই জন্যই প্রয়োজন হচ্ছে ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি। দ্বিতীয় যে পয়েন্টটার কথা আমি হাইলাইট করব সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কলেজে এবং ইউনিভার্সিটিতে রিসার্চ ল্যাব রয়েছে, প্র্যাকটিক্যাল ল্যাব রয়েছে। যে প্র্যাকটিক্যাল ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার বাড়িতে বসে আজকের দিনে করা সম্ভব নয়। আমি যে টপিকটা পড়ছি বা যে সাবজেক্টটা পড়ছি, আজকের ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছু হচ্ছে ল্যাব বেসড। সেই ল্যাব ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি আমি অ্যাক্সেস না করতে পারি তাহলে আমার পড়াটা অসম্পূর্ণ রয়ে যাবে। তৃতীয় যে পয়েন্টটা, কেন ইউনিভার্সিটি প্রয়োজন বা ডিগ্রির বৈধতা কেন আছে, একটা স্টুডেন্ট যখন কোনো একটা ডিগ্রিতে ভর্তি হয় তার একটা পিয়ার গ্রুপ তৈরি হয়, মানে সহপাঠীদের গ্রুপ তৈরি হয়। এবং আজকের দিনে সমস্ত পড়াশুনোটাই হয় গ্রুপ স্টাডি ভিত্তিক।
ইনফরমেশন এক্সচেঞ্জ, এবং এই পিয়ার গ্রুপটা কারোর বাড়িতে বসে একা করা সম্ভব নয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে পয়েন্টটা আমি অবশ্যই হাইলাইট করব, সেটা হচ্ছে যে আমি বাড়িতে বসে কয়েকটা সাবজেক্ট ইউটিউব থেকে পড়ে ফেলতেই পারি, বা দুটো ইবুক ডাউনলোড করে পড়ে ফেলতেই পারি, কিন্তু হোয়াট নেক্সট, এর পরে আমি কি করব? আমি যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন না নিই, কোনো ডিগ্রি না করি, আমি কোনো স্ট্যান্ডার্ড জায়গায়, কোনো স্ট্যান্ডার্ড কোম্পানিতে ইন্টার্নশিপটুকু করতে পারবো না। আর আজকের দিনে আমার যদি ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা না থাকে, আমায় কোনো কোম্পানি চাকরি দেবে না। সুতরাং আজকের দিনেও ডিগ্রি সমানভাবে বৈধ, আজকের দিনেও ডিগ্রির ইউটিলিটি সমানভাবে আছে। আজকের দিনে আরেকটা জিনিস যেটা প্রয়োজন ডিগ্রি ছাড়াও, সেটা হচ্ছে স্কিল। ডিগ্রি ডেফিনেটলি প্রয়োজন, বাট ডিগ্রির সঙ্গে সঙ্গে অ্যাডভান্স স্কিল অ্যাকোয়ার সেটাকেও করতে হবে। একটা সময় ছিল আজ থেকে 5 বছর আগে, যে খুশি একটা ইঞ্জিনিয়ারিং পড়ে নিলে, যে কোনো একটা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোলেই একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাওয়া যেত। সেই ব্যাপারটা আজকে একটু রেস্ট্রিক্ট হয়েছে মানে আপনার যদি শুধু ডিগ্রি থাকে আপনি চাকরি পাবেন না, স্টুডেন্টদের যদি শুধু ডিগ্রি থাকে চাকরি পাবে না, তার রিকোয়ার্ড যে স্কিল সেট সেইগুলো থাকতে হবে। সুতরাং ডিগ্রির পাশাপাশি এই রিকোয়ার্ড স্কিল সেট প্র্যাকটিসটাও আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে। থ্যাংক ইউ প্রফেসর ভট্টাচার্য। আমি চলে যাব প্রফেসর মুখার্জির কাছে, যে এর একেবারে উল্টো, ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করলাম, এবার চলে আসবো সাইকোলজি নিয়ে আলোচনা করতে। সাইকোলজি আমি পড়বো আপনার ওখানে, আমার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? মানে আমার কোয়ালিফিকেশনের জায়গা থেকে সায়েন্স না আর্টস না কমার্স? কারণ সাইকোলজিতে অনেকে আর্টসের থেকেও যায়, অনেকে সায়েন্সের থেকেও যায়। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড আর্টস? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন রোশনবাবু। তো ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এখানে আমরা বিএসসি ইন সাইকোলজি অনার্স, বিএসসি ইন সাইকোলজি অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রিটা দিচ্ছি। এছাড়াও বিএ ইন সাইকোলজি অনার্স, বিএ ইন সাইকোলজি অনার্স উইথ রিসার্চ, এই 4টে রকমের পড়াশোনা আমাদের করানো হচ্ছে। তো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে এই এইচএস লেভেলে, তাদেরকে আমরা বিএ ডিগ্রি দিচ্ছি। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, যে কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেটা বায়ো সায়েন্স হতে হবে পারে, পিওর সায়েন্স হতে পারে, বা যে কোনো সায়েন্স স্ট্রিম কিছু থাকলো, তাদেরকে আমরা দিচ্ছি বিএসসি। এই মেনলি পঠন পাঠনগতভাবে তাদের মধ্যে কোনো রকম ডিফারেন্স সেরকম থাকে না, মেজর কিছু চেঞ্জেস থাকে না, বাট আমাদের ডিগ্রিটা সেরকমভাবে আমরা ভ্যারি করাই। এছাড়াও আমাদের এমএসসি আছে, এমএসসি ইন অ্যাপ্লায়েড সাইকোলজি, যেখানে আমরা 3খানা স্পেশালাইজেশন অফার করছি, যেখানে একটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, একটা রিহ্যাবিলিটেশন সাইকোলজি, একটা হচ্ছে অর্গানাইজেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। এছাড়াও আমরা পিএইচডি ইন সাইকোলজিও প্রোভাইড করছি। এই সব রকমের ডিগ্রি আমাদের এখানে দেওয়া হয়। সাইকোলজি তো এক ধরনের, মানে সাইকোলজিস্ট হলে তাকে তো প্র্যাকটিক্যালি দুরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে খানিকটা ডাক্তারদের মতো, যে সে মেন্টালি কোনো একটা জায়গায় ডিস্টার্ব হয়ে রয়েছে, সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, তার জন্য সাইকিয়াট্রিস্ট তো একটা দিকে রয়েছে, চিকিৎসা যিনি করবেন, ওষুধ দেবেন, কিন্তু মেন্টাল জায়গা থেকে তাকে একটা আদর্শগতভাবে তার মনটাকে যদি পরিবর্তন, যেমন এখন ফুটবল ক্রিকেট সব জায়গাতেই সাইকোলজিস্ট লাগে, তো একটা আর্টসের স্টুডেন্টের ভূমিকা এবং একটা সায়েন্সের স্টুডেন্টের ভূমিকা এখানে আলাদা কেন হবে? না, এখানে আলাদা সেরকম কিছু নেই। যখনই কেউ সাইকোলজিস্ট হচ্ছে, সে সায়েন্স থেকে আসুক কি আর্টস থেকে আসুক, সাইকোলজিস্টই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফিল্ডটা, যদি সাইকোলজির কেরিয়ার আমরা বলি, আপনি যেরকমভাবে জায়গাটা তুলে ধরলেন, যে নিশ্চয়ই সব রকম দিক থেকে আমাদের সাইকোলজির কিন্তু একটা গুরুত্ব আছে। সেটা স্কুল থেকে স্কুল সাইকোলজিস্ট, বা এডুকেশন সেক্টরে কলেজে এডুকেশনাল সাইকোলজিস্ট, বা স্পোর্টসে স্পোর্টস সাইকোলজিস্ট, ইন্ডিয়ান এয়ারলাইন্সে, আর্মিতে, সব জায়গায় সাইকোলজিস্টের ভূমিকা কিন্তু অনবদ্য। আর এখানকার কেরিয়ারও কিন্তু খুবই ব্রাইট। আমাদের এখান থেকে যদি আমরা যেরকমভাবে সিলেবাসটা স্ট্রাকচার তৈরি করেছি, যে সিলেবাসে আমাদের থিওরির সাথে সাথেও প্র্যাকটিক্যাল আছে, ইন্টার্নশিপ আছে। ওরা প্র্যাকটিক্যাল কি বোথ সাইড? হ্যাঁ, সব রকমের প্র্যাকটিক্যাল আছে। প্রত্যেকটা সাবজেক্টের সাথে থিওরির সাথে সাথে অ্যালাইন্ড একটা করে প্র্যাকটিক্যাল আছে, যেখানে তারা হাতে কলমে শিখছে কাজটা। এছাড়াও আমাদের সিলেবাসে ইন্টার্নশিপ কম্পালসারি, রিসার্চ কম্পালসারি। সেটা কোথায় পাঠান? আমাদের ইন্টার্নশিপ আমরা বিভিন্ন রকমের রিহ্যাবিলিটেশন সেন্টার, এনজিওস, বিভিন্ন রকম ক্লিনিক্যাল সেটআপে, যেমন হসপিটাল, গভর্নমেন্ট সেক্টর হসপিটালস, প্রাইভেট হসপিটালস, বিভিন্ন ইন্ডাস্ট্রি ফার্ম, বিভিন্ন অর্গানাইজেশনে আমরা পাঠাই, যেখানে তারা হাতে কলমে শিখতে পারছে কাজগুলো, যে কিভাবে কাজ করা হয়।
এছাড়াও আমাদের এখানে রিসার্চের একটা বড় ভূমিকা আছে, যেটা কিন্তু প্রত্যেকটা আমাদের সেমিস্টারের সাথে সাথে একটা ভাবে আমরা রিসার্চ পেপার দিই। রিসার্চ পেপার মানে তারা ফাইনালে গিয়ে একটা কোনো টপিকে তারা পুরোপুরিভাবে রিসার্চ করলো, জিনিসটা জানলো, আর তারা পেপার প্রেজেন্ট করে বিভিন্ন কনফারেন্সে। তো সেই জায়গাটা রিসার্চের ভূমিকাও কিন্তু আছে। এছাড়া আরেকটা খুব ইন্টারেস্টিং, আমি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার শুনবো, একটা বোধহয় টেলিফোন রয়েছে, একটু দেখে নিতে চাইছি। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আমি কয়েকটা প্রশ্নের জন্য ফোন করলাম। হ্যাঁ আমি কয়েকটা প্রশ্ন করার জন্য ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, আমার ছেলে আর্টসের স্টুডেন্ট, বেসিক্যালি আর্টস। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আমার ছেলে গ্রাজুয়েশন করেছে লাস্ট ইয়ার। ও আর্টসের স্টুডেন্ট ছিল। ওর সোশ্যোলজি, এডুকেশন, ফিলোসফি ছিল, ঠিক আছে। ফিলোসফিতে অনার্স ছিল। এবং আজকে আমি অনেক মানে এই প্রথম বোধহয় দেখলাম যে সাইকোলজি নিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে। তা আমার এই সাইকোলজি ব্যাপারটা খুব পছন্দের, ঠিক আছে। তা ম্যাডাম বললেন যে আর্টস রিলেটেড স্টুডেন্টও পারবে। তা আমার প্রশ্ন হচ্ছে, যদিও গ্রাজুয়েশন হয়ে গেছে, ওর সাইকোলজি ছিল না, তা ও যদি বিশেষ কোনো ভাবে কোনো পদ্ধতির মাধ্যমে যেটা আপনারা পারবেন সাইকোলজি নিয়ে ফার্দার এগোতে পারে, তাহলে আমি কি গাইডলাইন পেতে পারি? কারণ এই পড়ানোটা আমার ইচ্ছা ছিল, এবং যদি হয় অপরচুনিটি থাকবে কিছু চাকরির। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব চমৎকার প্রশ্ন, এটার উত্তরটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি সাইকোলজি ওর সাবজেক্টে ছিল না, তাই জন্য একদম ডিরেক্ট এমএসসিতে অ্যাডমিশনে একটু অসুবিধা হয়তো হবে। আমরা যেটা করতে পারি, একটা ব্রিজ কোর্স বা কিছু একটা করে কিভাবে ওর মানে আমরা একাডেমিক্যালি হেল্প করব সাইকোলজি নিয়ে, যাতে ওর পঠন পাঠনটা হয়, গ্র্যাজুয়েশনও যদি করা যায় বা এমএসসিতে। তাহলে আমি একটু রিকোয়েস্ট করব, উনি যদি আমাদের এখানে অ্যাডমিশনে আসেন, একবার ডিরেক্ট কথা বলেন ডিপার্টমেন্টে, তাহলে আমরা আরো ভালো করে গাইড করতে পারবো। মানে হবে কিছু একটা, একটুখানি আমরা আলোচনা করে এটা দেখতে পারি বিষয়টা। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই যিনি ফোন করেছিলেন। খুব বুদ্ধিদীপ্ত ফোন। বুদ্ধিদীপ্ত মানে আপনার প্রশ্নটাই খুব ভালো ছিল। আমি জানাই যে যারা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টও বটে, তারাও ফোন করবেন, কারণ একটা ইউনিভার্সিটিতে কিন্তু সব সাবজেক্টই আছে। সেখানে যেমন অ্যাকাউন্টেন্সিও পড়ানো হচ্ছে, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি সবই পড়ানো হচ্ছে। সেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এটা মস্ত বড় একটা সুবিধে। তো সেইটার উপর ভিত্তি করে যে কোনো স্টুডেন্ট যারা এবছর সদ্য হায়ার সেকেন্ডারি পাস করেছেন বা করেছেও, তারা ডাইরেক্ট কথা বলতে পারো ম্যাডামের সঙ্গে, সেটা ভালো হয়। এবং স্যারের সঙ্গে অবশ্যই কিন্তু বিজ্ঞানের ছাত্র যারা ইঞ্জিনিয়ারিং পড়বেন, তারা কিন্তু অবশ্যই সরাসরি কথা বলতে পারবে। হ্যাঁ, আপনি এটা ইনকমপ্লিট ছিল। হ্যাঁ হ্যাঁ, না আমি এই স্ট্রাকচার, সিলেবাস স্ট্রাকচার, কারিকুলামের ব্যাপারেই বলছিলাম। মেন্টর সেমিনার একটা আমাদের পার্ট, যেখানে প্রত্যেকটা সেমিস্টারে স্টুডেন্টদের একটা টপিক দেওয়া হয়, যেখানে তারা প্রেজেন্ট করে, পিপিটি প্রেজেন্ট করে ইন ফ্রন্ট অফ দেয়ার আমার মানে সহপাঠীদের সামনে আর হচ্ছে প্রফেসরদের সামনে। তো তাদের এই ওভারঅল একটা ডেভেলপমেন্ট খুব আমরা জোর দিই, যেটা স্যার এক্ষুনি বলছিলেন যে শুধুমাত্র এই পড়াশোনা বা আমরা একদম থিওরিটিক্যাল নলেজের সাথে সাথে সফট স্কিল ডেভেলপমেন্ট, কমিউনিকেটিভ ইংলিশ যেগুলো দরকার হয় ইন্ডাস্ট্রিতে, তো সেইগুলোরও কিন্তু একটা ট্রেনিং হয়ে যায়। ওভারঅল একটা আমরা চেষ্টা করি একটা এমন একটা এনভায়রনমেন্ট দেওয়ার যেখানে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রেডি হয়। আর আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টে মেইনলি আমরা ফোকাস করি একটা ভালো মানুষ হতে, মানে আমরা চেষ্টা করি যে আগে ভালো মানুষ হও, অন্যকে হেল্প করার মানসিকতা তৈরি করা, অনেস্ট থাকা, যাতে ওরা নিজেরা অন্যদের হেল্প করে, নিজেদেরকে বোঝে। সাইকোলজি মানে হচ্ছে যে নিজেদেরকেও বুঝতে হবে, নিজেদেরকে আগে হিল করতে হবে, তারপরে সে অন্যদের সাহায্য করবে, আর সেরকমভাবেই হয়তো আমরা একটা ভালো সমাজের দিকে এগিয়ে যাব। চমৎকার। চলে আসি প্রফেসর ভট্টাচার্যের কাছে। যে দেখুন, আলটিমেটলি আমাকে ইঞ্জিনিয়ারিং পড়াটাই আমার উচিত যদি বিজ্ঞানের ছাত্র হই। না, আমি ডেফিনেট করে এমএসসিও পড়তে পারি আপনার ওখানে, বিএসসি এমএসসি, ম্যাথমেটিক্স নিয়ে পড়লাম কি ফিজিক্স নিয়ে পড়লাম, সেটাও এসএনইউতে পসিবল, তাই তো? ডেফিনেটলি। কিন্তু আমি আজকের দিনে এআই যখন এসে গেছে, পুরো সিস্টেমটাই যেন বদলে গেল। একদমই তাই না? একদমই। এআই আসার জন্য ডেফিনেটলি অনেক স্ট্রাকচারাল চেঞ্জেস হয়েছে। তার আগে আমি একটু বলে রাখি যে আপনারা হয়তো অনেকেই জানেন যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপের পার্ট, যেটা ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশনাল কনসোর্টিয়াম। এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি আমি এখানে বলি, এখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় কোর কম্পিউটার সায়েন্সে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে পড়ানো হয়,
ডেটা সায়েন্সে পড়ানো হয়, বিটেক ইন সাইবার সিকিউরিটিও রয়েছে এবং বিটেক ইন আইওটিও রয়েছে, ইন্টারনেট অফ থিংস। আদার সাইড ডেফিনেটলি আমাদের বিটেক কারিকুলামের কথা বলতে গেলে আমরা প্রথমেই চলে আসি আজকের দিনে যেটা সবচেয়ে হট কেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পূর্ব ভারতের মধ্যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতেই প্রথম এআই নেটিভ ইঞ্জিনিয়ারিং স্টার্ট হয়েছে। এই এআই নেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই। কয়েকটা কথা এই কারণেই বলতে চাই কারণ আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটিতে এই এআই নেটিভ বিটেক কম্পিউটার সায়েন্সটা নেই। না, ওই এআই নেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের কী কী স্পেশালিটি আছে? প্রথম কথা, এই সিলেবাসটায়, এই কোর্সটায় ফার্স্ট সেমিস্টার থেকে প্রত্যেক সেমিস্টারে অসংখ্য এআই রিলেটেড পেপার ইনকর্পোরেট করা হয়েছে। আমি কতগুলো জাস্ট নাম বলছি, সবগুলো নাম এই স্বল্প পরিসরের মধ্যে হয়তো বলা সম্ভব নয়। একদম স্টার্টিং ফ্রম হিস্ট্রি অফ এআই, এআই এর কীভাবে আস্তে আস্তে এআই এর ফেসগুলো চেঞ্জ হলো, এআই আজকের দিনে কিভাবে তৈরি হলো। আজ থেকে 20 বছর আগেও 1980 সালেও, আজ থেকে 40 বছর আগে 1980 সালেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটা ছিল। এই টার্মটা কিন্তু আজকে নতুন নয় এবং এই টার্মসটা এই 2 বছর হলো তৈরি হয়নি। তো এআই এর যে ফেস চেঞ্জ সেটা থেকে শুরু করে আমরা এআই এর নর্মাল যে টার্মগুলো আমরা চারপাশে শুনি, এলএলএম, ল্যাঙ্গুয়েজ মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, স্মল ল্যাঙ্গুয়েজ মডেল, জেনারেটিভ এআই, এথিক্যাল এআই, রেসপন্সিবল এআই, ইনক্লুসিভ এআই, এই সমস্ত কিছু বিটেক এআই নেটিভ ইঞ্জিনিয়ারিং কারিকুলামে ইনক্লুড করা হয়েছে। এবং এই পেপারগুলো শুধুমাত্র যে এআই নেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের কারিকুলামেই অন্তর্গত হয়েছে সেটা নয়, এআই রিলেটেড পেপার আমাদের বিটেক কম্পিউটার সায়েন্স, বিটেক সাইবার সিকিউরিটি, বিটেক ডেটা সায়েন্স, বিটেক আইওটি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমেই এআই এর অংশগ্রহণ ঘটেছে এবং এই এআই এর রিলেটেড পেপারগুলো ইনক্লুশন বাধ্যতামূলক আজকের দিনে। এবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কোথায় ইউনিক, বাকি ইউনিভার্সিটিগুলোর সঙ্গে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পার্থক্য কোথায়? সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পূর্ব ভারতের মধ্যে প্রথম একটা গোটা কম্পিউটার ল্যাব আছে যেটা ফুললি এনেবলড উইথ জিপিইউ। এনভিডিয়া GTX 5080 জিপিইউ দিয়ে একটা গোটা কম্পিউটার সায়েন্সের ল্যাব রেডি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। সেখানে কি হয়? সেখানে আমাদের স্টুডেন্টরা যেগুলো স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেগুলো নিজেরা ইম্প্রোভাইজ করে, নিজেরা টিউনিং করে। এই ফেসিলিটি আমি যতদূর জানি পূর্ব ভারতের আর কোনো ইউনিভার্সিটিতে নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা আমি অলরেডি বলেছি, এতগুলো এআই রিলেটেড সাবজেক্টস পূর্ব ভারতের আর কোনো ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং কারিকুলামে ইনক্লুডেড হয়নি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কারিকুলাম 2025 সালে যে কারিকুলাম ছিল, 2026 সালের কারিকুলাম কমপ্লিটলি আলাদা। কেন আলাদা? একটা ইউনিভার্সিটির কারিকুলাম 1 বছরের মধ্যে কেন চেঞ্জ হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ের? তার কারণটা খুব স্পষ্ট। আজ থেকে ঠিক 1 বছর আগে বা 2 বছর আগে আমরা একটা নতুন টার্ম শুনলাম, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? আমরা অ্যানথ্রোপিকের ক্লড বা ওপেন এআই, চ্যাট জিপিটি, এখানে আমরা ইংলিশে, বাংলায়, হিন্দিতে বিভিন্ন রকম লাইন লিখছি এবং আমরা তার উত্তর পেয়ে যাচ্ছি। এটাকে বলা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আমরা ওই চ্যাটবটগুলোকে যে লাইনগুলো লিখছি সেগুলোকে বলা হচ্ছে প্রম্পট। আজ থেকে 1 বছর আগেও প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা ছিল একদম হটকেক এবং ভারতবর্ষের বেশ কিছু ইউনিভার্সিটিতে একটা গোটা বিটেক কোর্স খুলে গেল প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। এই 2026 সালে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু অতীত। এখন 2026 সালে সবাই কথা বলছে এজেন্টিক এআই নিয়ে। আর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ক্লাসে, অলমোস্ট প্রত্যেকটা পেপারে, প্রত্যেক দিন আমরাই এজেন্টদের নিয়ে কাজ করি। আমাদের স্টুডেন্টরা অটোনমাস এজেন্ট তৈরি করে। মাল্টি স্টুডেন্টদের যখন কোনো একটা টাস্ক দেওয়া হয় তখন একটা গ্রুপ অফ এজেন্ট স্টুডেন্টরা তৈরি করে এবং সেই গ্রুপ অফ এজেন্ট নিজেদের মধ্যে কমিউনিকেশন করে একদল ডিজিটাল যোদ্ধার মতো সেই স্টুডেন্টকে সেই টাস্কটা অ্যাচিভ করতে সাহায্য করে। এটাই হচ্ছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্পেশালিটি। সেটা হচ্ছে যে আর কি কি ইঞ্জিনিয়ারিং আছে আপনার ওখানে? ওকে, কম্পিউটার সায়েন্স রিলেটেড বা কম্পিউটার সায়েন্স অ্যালাইড ইঞ্জিনিয়ারিং কারিকুলামগুলো ছাড়াও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং আছে এবং বায়োটেক ইঞ্জিনিয়ারিংও রয়েছে। আর তাছাড়া আপনাদের তো অনেকগুলো কলেজও রয়েছে,
ডেফিনেটলি টেকনো ইন্ডিয়া গ্রুপ Techno যেহেতু India Group এর লার্জেস্ট এডুকেশনাল কনসোর্টিয়াম ডেফিনেটলি অল ওভার ওয়েস্ট ডেফিনেটলি তো এই বিষয়ে আরেকটা কথা একটু বলতে চাই, অনেকেরই ধারণা যেটা এই এআই আসার ফলে, আমি যেটা আমার কথা শুরুতেও বলেছি, যে কারুর বোধহয় কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, কোনো ইউনিভার্সিটিতেই যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, কম্পিউটার সায়েন্স, আইটি বা এআইএমএল, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এইসব স্ট্রিম যারা পড়ছে তাদের বোধহয় কারুর চাকরি হচ্ছে না, সব চাকরি বোধহয় এআই একাই খেয়ে নিচ্ছে বা এআই মানুষের সব কাজ করে দিচ্ছে। এটাও একটা ভ্রান্ত ধারণা এবং এটা একটা অপপ্রচার। ডেফিনেটলি এআই আসার জন্য কিছু ডেফিনেটলি জবস, কিছু সংখ্যক জবস সরে গেছে, কিছু সংখ্যক চাকরির সংকোচন হয়েছে। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে খুব প্রাইমারি, রুডিমেন্টারি, ক্লারিক্যাল কিছু জব যেটা আগে মানুষ করত, সেই ক্লারিক্যাল, রুডিমেন্টারি, প্রাইমারি জবগুলো এখন এআই দিয়ে রিপ্লেস হয়েছে। বাট এন্ড অফ দ্য ডেতে এআইকে চালানোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ার প্রয়োজন, এআইকে চালানোর জন্য মানুষ প্রয়োজন। তার ফলে কারুর যদি প্রকৃত ডিগ্রি এবং কারুর যদি প্রকৃত নলেজ থাকে, স্কিল সেট থাকে, আজকের দিনেও কিন্তু চাকরি সমানভাবে অ্যাভেলেবল। এবং বিগত প্রত্যেকটা বছরের মতো এবছরও সিস্টেম নিয়োজিত ইউনিভার্সিটিতে অলরেডি প্লেসমেন্ট সিজন চলছে। 2026 পাস আউট ব্যাচ যারা এবছর জুলাই মাসে পাস করে বেরোবে, যারা এই বছর জুলাইতে পাস আউট হবে, তাদের জন্য অলমোস্ট প্রত্যেকটা দিন সিস্টার নিবেদিত ইউনিভার্সিটিতে বিভিন্ন কোম্পানির ক্যাম্পাস ইন্টারভিউ চলছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে অ্যাডমিশন নিতে গেলে যেমন জয়েন্ট এন্ট্রান্সের একটা ব্যাপার থাকে, এখানে কি আছে? ডেফিনেটলি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আমাদের নিজস্ব একটা এন্ট্রান্স পরীক্ষা হয়। কারুর যদি কোনো ভ্যালিড ডাব্লিউবি যেই র্যাঙ্ক থাকে বা যেই মেন র্যাঙ্ক থাকে, সেই র্যাঙ্কের বেসিসেও আপনি অ্যাডমিশন অফিসে এসে অ্যাডমিশন নিতে পারেন। প্লাস সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি একটা নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে, সেই নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশনের উপর বেস করেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। আমাদের অ্যাডমিশন সেশন অলরেডি প্রায় 2 মাস আগে থেকে স্টার্ট হয়ে গেছে। জাস্ট একদিন আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শেষ হয়েছে। সুতরাং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ অভিভাবকদের জন্য তার মানে এবং স্টুডেন্টদের জন্য। যারা জয়েন্টে পাস করবে তাদের অনেকেই ইচ্ছে যদি থাকে যে এসএনইউ তে ভর্তি হবে, পারবে তো? ডেফিনেটলি আমরা আশা করি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনো অবধি এসএনইউ সিটস অ্যাভেলেবল থাকবে, আমরা এই আশাটা করি। তবে এসএনইউ তে অলরেডি 2 মাস আগে থেকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশন চলছে এবং এসএনইউ প্রত্যেকটা একদম 2 মাস আগে থেকে স্টার্ট হয়ে গেছে। এবং এসএনইউ প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমই যেহেতু এআইসিটি অ্যাফিলিয়েটেড, সুতরাং ওখানে সিট সংখ্যা কিন্তু খুব সীমিত, আনলিমিটেড নয়। আরেকটা ফোন নিয়ে নিতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি মালতী মণ্ডল বলছিলাম সোদপুর থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার মেয়ে আগের বছর গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন? এবার গ্রাজুয়েশন। আচ্ছা, এবার এই অবস্থায় মানে ঠিক বুঝে উঠতে পারছি না কোন দিকে দেবো মেয়েকে, মানে কি মানে আপনার মেয়ে কি সাবজেক্টে গ্র্যাজুয়েট? আর্টসে ছিল। আরে আর্টসে তো অনেক সাবজেক্ট আছে, ওর কি সাবজেক্টগুলো? হ্যাঁ, ওর ছিল হিস্ট্রি, জিওগ্রাফি, হ্যাঁ, ইকোনমিক্স ছিল। আপনি আপনার উত্তর প্রফেসর মুখার্জি কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনুন। হ্যালো। হ্যাঁ, উনি প্রফেসর ডক্টর মুখার্জি উত্তর দিচ্ছেন, শুনে নিন ভালো করে। হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই কম্বিনেশনে ওর অনার্স কিসে ছিল সেটা একটু জানা আমার খুব দরকার ছিল, যে কিসে অনার্স ছিল। এছাড়াও আমরা বলতে পারবো যে যদিও এইরকম রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ফার্দার এমএসসি বা এমএ পড়তে চাইছে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে ডেফিনেটলি আমাদের অ্যাডমিশনে এখানে আসুন, ডিপার্টমেন্টে এসে কথা বলুন, তাহলে আরো মানে ভালো ও এমএ পড়তে পারবে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, এমএ পড়ার আমাদের সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো হতে হবে। একেবারে কোনো রকমে পাশ করলাম আর সিস্টার নিবেদিতাতে কিন্তু হাইফাই ছেলে মেয়েরা পড়াশোনা করে। তাছাড়া মানে এন্ট্রান্স টেস্টও আছে, এন্ট্রান্স টেস্ট দিতে হবে তাদেরকে, দিয়ে Entrance test আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এন্ট্রান্স ঠিক। টেস্ট দিয়ে ও করতে পারবে, অসুবিধা নেই। আমাদের এরকম সিলেবাসের সাথে সাথে যেরকম স্যার বলছিলেন, ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটাও কিন্তু একদম খুব ভালো মতো আমাদের তৈরি করা, যেরকম আমাদের ওয়েল সেটেলড ল্যাবরেটরি আছে। তাছাড়া আমাদের এখানে যেরকম আমি বলছিলাম যে আমাদের স্মার্ট ক্লাসরুম, তারপরে আমাদের ল্যাবরেটরি লাইব্রেরি, এগুলো কিন্তু খুব ভালো তারা স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারে। আমাদের অনেক জায়গায় থাকে একটা
মেটেরিয়াল নিয়ে অনেক 10-12 জন মিলে করছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু হ্যান্ডেল করতে পারে নিজেদের হাতে করে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় স্যারও বলবেন আমি আশা করি, সেটা হলো যে আমাদের স্টুডেন্ট আর ফ্যাকাল্টি বন্ডিং, এটা কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যায় সাইকোলজি ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো আমাদের কাছে স্টুডেন্টরা শুধুমাত্র একজন আমরা একাডেমিশিয়ান আমরা পড়াচ্ছি শুধু সেটা না, আমরা ওদের ইমোশনাল নিডগুলোকেও ক্যাটার করি। আমাদের একদম প্রপার মেন্টর মেন্টি একটা সিস্টেম থাকে, যেখানে আমরা মেন্টররা তাদেরকে মিট করি, তাদের যা কিছু সমস্যা সেটা শুধুমাত্র একাডেমিক্সের না, এছাড়াও যদি তাদের কোনো সমস্যা হয়, যেহেতু আমরাও মানে আমরা নিজেরাই সাইকোলজিস্ট, তো সেখান থেকে আমরা সেই ব্যাপারটাতেও শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের না, পুরো ইউনিভার্সিটির যে কোনো স্টাফ স্টুডেন্টস যাদেরই অসুবিধা হয় যে কোনো রকমের, আমরা কিন্তু সাহায্য করি। তো এই যে আমার মনে হয় একটাখানি না বললে কম বলা হবে যে আমাদের স্টুডেন্ট আর ফ্যাকাল্টি আর আমাদের নিজেদের মধ্যেও রিলেশন, কিন্তু এনভায়রনমেন্ট খুব ভালো এসএনইউ, খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি সারা এনভায়রনমেন্ট। ভারতবর্ষ থেকে যখন ভর্তি হতে আসবে এদের টাকার ব্যবস্থা দিয়ে কি আছে? ডেফিনেটলি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নিজস্ব হোস্টেল আছে, একাধিক হোস্টেলস আছে, এবং সেখানে স্টুডেন্টরা যখন অ্যাডমিশন নিতে যাবে স্টুডেন্টরা চাইলে হোস্টেল ফেসিলিটি অ্যাভেল করতে পারে। এবং একদম হোস্টেল ফেসিলিটিতে যারা বাংলার বিভিন্ন জায়গা থেকে আসবেন বা ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকেও আসবেন, তাদের জন্য, তাদের থাকার জন্য সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাযুক্ত, ইনক্লুডিং রেফ্রিজারেটর থেকে শুরু করে ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি থেকে শুরু করে হোস্টেল ফেসিলিটি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পর্যাপ্ত রয়েছে। এবং আমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট, প্রায় অ্যারাউন্ড 30% স্টুডেন্ট আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, একদম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। পড়াশোনার পাশাপাশি এখানে কালচারাল দিকটাও খুব দেখা হয়, আমাদের এখানে প্রচুর অনুষ্ঠান হয়। সেটা তো সত্যমবাবু নিজে কালচারাল উইং এর মানুষ। হ্যাঁ, তো এইটাও একটা স্টুডেন্টরা খুব এনজয় করে। ওরা শুধুমাত্র পড়াশোনা করে যে পড়াশোনা একটা রেসে ঢুকে গেলাম সেটা না, ওরা অ্যাকচুয়ালি ক্যাম্পাস লাইফটা ভীষণ এনজয় করে। যতগুলো রবীন্দ্র জয়ন্তী বলুন, আমাদের 25শে বৈশাখ, সবকিছু মানে 22শে শ্রাবণ, আমরা প্রচুর ভালো মতো সবাই মিলে হই হই করে এনজয় করি। আমাদের পৌষ মেলা হয়, তো আমরা এমন একটা এনভায়রনমেন্ট দিই, আমি বারবার বলছি, মানে যেহেতু আমি মনস্তত্ত্বের মানুষ, যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট দিই যেখানে স্টুডেন্টরা শুধুমাত্র ওই অ্যাংজাইটি করছে, পড়াশোনা করছে, ভালো মতো নাম্বার পেতে হবে তা না, ওরা খুব রিল্যাক্স থাকে, খুব হ্যাপি থাকে। অ্যাট দ্য এন্ড যখন চলে যায় আমাদের এখান থেকে, আমাদের খুব কষ্ট হয় যে ওরা ফেয়ারওয়েল দিচ্ছি, আবার নতুন যারা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এরকম ভাবেই চলছে আর কি। না, এরকম তো চলে, এটা তো একটা ট্রুলি প্রকৃত অর্থে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পাস। ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কোর্সেও আমাদের প্রচুর সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছেন। প্রত্যেকটা আফ্রিকান কান্ট্রি থেকে আমাদের এখানকার স্টুডেন্ট আছে, আমাদের যে প্রতিবেশী দেশগুলো বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সেখান থেকে স্টুডেন্ট আছে। তো প্রকৃত এটা একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পাস সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তো চাকরির জায়গাটাও তো আপনি বললেন যে এখানে চাকরি পাওয়া ডেফিনেটলি পুরো টেকনো ইন্ডিয়া গ্রুপের প্লেসমেন্ট ইউনিভার্সিটি আছে ত্রিপুরাতে। একদমই, আমাদের ত্রিপুরাতেও আমাদের শ্রী সত্যম রায়চৌধুরীর আরো একটা ইউনিভার্সিটি আছে, এবং পুরো টেকনো ইন্ডিয়া গ্রুপের প্লেসমেন্ট সাপোর্ট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি পায়, যেহেতু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া গ্রুপেরই একটা অবিচ্ছেদ্য অংশ। এবং সেই ইয়েও খুব ভালো চলছে। আপনার ত্রিপুরাতে তো একটা ইউনিভার্সিটি দরকার ছিল। একদম, আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি খুবই ভালো চলছে, এবং ত্রিপুরা ইউনিভার্সিটি আপনি ত্রিপুরার যদি লোকাল নিউজ পেপার বা এটসেট্রা এগুলো দেখেন, দেখবেন ওখানে প্রচুর কভারেজ রয়েছে সিস্টার নিবেদিতা, আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের যে ত্রিপুরার ইউনিভার্সিটি শ্রী সত্যম রায়চৌধুরী। আমরা রিসেন্ট আমাদের শিলিগুড়িতে একটা স্কিলস অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটিও খুলছেন শ্রী সত্যম রায়চৌধুরী, এবং এই এডুকেশনাল কনসোর্টিয়াম ক্রমশ বিস্তৃত হচ্ছে গোটা পূর্ব ভারত জুড়ে। লাভলি। তার ফলে আমরা বলতেই পারি যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যে দিগন্ত নিয়ে শুরু করেছিলেন, এবং সেখানে একটা কথা আমার বেশ পরিষ্কার মনে আছে যে প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর এসেছিলেন, আমি সেই অনুষ্ঠানটাতে গিয়েছিলাম, এবং আমাদের প্রাক্তন রাজ্যপাল ডক্টর বোস, সিভি আনন্দ বোস, ডক্টর বোস এখানে বসেই কিন্তু প্রথম বলেছিলেন যে আমি বাংলা শিখতে চাই। মানে আমি এত অভিভূত এই ইউনিভার্সিটিতে যে আমি বাংলা শিখতে চাই। যাই হোক, আজকে তো শেষ করতে হচ্ছে। সামনের সপ্তাহে আবার মঙ্গলবার দিন 7টায় আপনাদের সঙ্গে দেখা হবে নতুন বিষয় নিয়ে। অ্যাট দ্য সেম টাইম আগামী পরশু অর্থাৎ কামিং থার্সডে আমাদের টেকনো ইন্ডিয়ার কিন্তু অনুষ্ঠান রয়েছে, টেকনো ইন্ডিয়া গ্রুপের, হুইচ ইজ আন্ডার জুরিসডিকশন অফ ম্যাকআউট বা WBUT। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।